চল পাশাপাশি হাঁটি, যেমন করে হাঁটতো চর্যাপদের সেই সবর সবরই। হাই গাইস, হাই হ্যালো, আমি মৌমি। কাহানি জাংশন পরিবারে সবাইকে সুস্বাগতম। আজকে আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে বুক রিভিউ। তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে কোন বইটার কথা বলছি। যদি জেনে না থাকো অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও যেখানে আমরা বই পড়ছিলাম। তাহলে ভিডিওটা শুরু করে দিই এখনই। হ্যাঁ, আমি যেই বইটার কথা বলছি সেটা হচ্ছে এটা, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা ঘাতক। তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা আমি কিছু বই পড়েছি ওনার, একটা হচ্ছে মায়াকাজ আর একটা হচ্ছে মর্মমেঘ। ওনার লেখার একটা বিশেষত্ব হচ্ছে উনি যখন গল্পটা বা উপন্যাসটা শেষ করেন তার এমন একটা কিছু রেখে শেষ করেন না, যেটা না মনে হয় যে আরেকটু যদি থাকতো, কি থাকতো তাহলে যদি এইটা অন্যরকম হতো, কি হতো এটা যদি অন্যরকম হতো। মানে কিছু অসমাপ্ত অনুভূতির কথা বলছি আমি। তমাল বন্দ্যোপাধ্যায়ের এমন কিছু গল্প বা উপন্যাস হচ্ছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ঘাতক, মানে এই বইটা। মায়া কাছে যেরকম ছিল কৃষ্ণেন্দুর কিছু অসমাপ্ত অনুভূতির কথা, ঠিক এরকমই এই বইটার মধ্যেও আছে সেই পরতে পরতে কথকের কিছু অসমাপ্ত অনুভূতির কথা। এই বইটি পড়ার পর আমার অনেক কিছুর মেলবন্ধন ঘটেছে। যেরকম আমি বাস্তব জীবনেও আমার জীবনে না হোক অন্য কারোর জীবনে এমন কিছু জিনিস দেখেছি যা কিনা, বা এমন কিছু অনুভূতির সাক্ষাৎ হয়েছি যা কিনা এই বইটার সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। গল্পটা আগে শুরু করছি, তাহলে মানে রিভিউটা দেওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। সেটা হচ্ছে গল্পে তিনটে চরিত্র। একটা চরিত্র হলো কথক নিজেই, আরেকটি হলো হচ্ছে অহনা, আরেকজন দীপ্তেশ। আরেকটি চরিত্রের কথা আছে কিন্তু গল্পে কিন্তু তার কিন্তু মানে ওর কোনো যেটাকে বলা হয় সশরীরে উপস্থিতি কিন্তু নেই ওর, সেটা হচ্ছে অরুণাভ। গল্পে যখন আমরা অরুণাভকে পাই তখন দেখা যায় অরুণাভর মৃত্যু, মানে অরুণাভর মৃত্যুর পর এই লেখাটা শুরু হয়েছে। সেখানে কথক অহনার পাশে সর্বদা দাঁড়িয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অহনা হচ্ছে একজন বিধবা মেয়ে বা বিধবা স্ত্রী। তো দেখা যাচ্ছে কি কথকের মনে অহনার জন্য একটা সফট কর্নার ছিল, সেটা কিন্তু তখনও বোঝা যায়নি যে কীরকম অনুভূতি কাজ করতো অহনার জন্য। দেখা যাচ্ছে যে অহনা মানে এই বিধবা বা বৈধব্য জীবন পেরিয়ে যেন সে আবার অন্যরকম জীবনে ফিরে যেতে পারে, বা তার যে উচ্চাকাঙ্ক্ষা ছিল সেই উচ্চাকাঙ্ক্ষার জন্য যেন সেই সঠিক পথে দিশারি হতে পারে, তাই জন্য কিন্তু কথক উঠে পড়ে লেগেছিল। তাই জন্য কথক যে কোনো কিছু করতে সে রাজি ছিল। সে অহনাকে আবার নতুন জীবনে পার করার জন্য অনেক কিছু করেছিল, অনেক আপ অ্যান্ড ডাউন ব্যাপার ছিল ওর জীবনের মধ্যে। সেই জীবনগুলো মানে সেই জীবনের বাধা বিপত্তিগুলো সব কথক নিজে দায়িত্ব নিয়েই কাটিয়েছে। অহনা যেন আবার কলেজ সার্ভিস পরীক্ষাতে বসতে পারে সেই দায়িত্ব নিয়েছিল কিন্তু একমাত্র কথক। এই কথকের পরিচয়ে কিছু আসি। কথক হচ্ছে একজন বয়সের একজন মানে লোক, পুরুষ। তার স্ত্রী আছে কিন্তু তার কোনো সন্তান নেই। তার মানে এই নয় যে তার দাম্পত্য জীবন কিন্তু কষ্টকর ছিল। অরুণাভকে তারা নিজের সন্তান হিসেবেই মানুষ করেছিল। তাই জন্য কথকের অরুণাভর মৃত্যুতে কথকের হৃদয়ে অনেকটাই শোকাহত হয়ে গিয়েছিল, এবং কথক
অরুণাভ সেই যন্ত্রণাটা, যে ও যখন শুনতে পেরেছিল যে অরুণাভ মারা গেছে, তখন কথকের মনে যে যন্ত্রণাটা আমরা দেখতে পাই গল্পের লাইনে লাইনে, তখন আমরাও হৃদয়স্পর্শী হয়ে উঠি। তো দেখা যায় অরুণাভর মৃত্যুর পর কথক চায় যে অহনাকে আবার বিয়ে দিতে, বা জীবনে পথে এগিয়ে যাওয়ার জন্য কথক সামিল হয় অহনার সাথে। তো অহনা যাতে আবার সেই পড়াশুনোটাকে শুরু করতে পারে, তাই জন্য কথক তার স্ত্রীকে বলে তার স্ত্রীর বাপের বাড়ির এক দূর সম্পর্কে আত্মীয়, সে হচ্ছে দীপ্তেশ, সে যেন অহনাকে এসে পড়ায়, কারণ দীপ্তেশ ছিল কলেজের প্রফেসর, আর তার সাথে দীপ্তেশ সাহিত্যের ধ্যান ধারণার অনুরাগী। দেখা যায় গল্পের মাঝখানে দীপ্তেশ যখন তার বাড়িতে আসে, কথক অজান্তেই দীপ্তেশের সাথে কম্পিটিশনে নেমে পড়ে। কিসের কম্পিটিশন? কে কতটা অনুরাগী, কে কতটা জ্ঞানী, কে কতটা উচ্চমানের চিন্তা ভাবনায় যুক্ত। অহনার কাছে দীপ্তেশকে সর্বক্ষণ খারাপ প্রমাণিত করার জন্য বা ছোট প্রমাণিত করার জন্য কথক রীতিমতো শুরু করে দেয় তার সাহিত্যের জন্য পড়াশুনো। অহনার সিলেবাসে, কলেজ সার্ভিসের সিলেবাসে যা যা বই ছিল বা যা যা গল্প ছিল, সব কটাই কথক পড়ে ফেলে নিমিষের মধ্যেই। কারণ কথক এইটা অহনাকে বোঝাতে চায় যে কথক কোনো অংশে দীপ্তেশের থেকে কম নয়। কিন্তু অহনা এই জিনিসগুলো বুঝতেই পারেনি। অহনা শুধু ভাবতো যে কথক কতটা মানে উচ্চাকাঙ্ক্ষা, কতটা জানবার ইচ্ছা, কতটা সাহিত্যের প্রতি অনুরাগী, অহনা এটা বুঝতে পারেনি। আবার দেখা যাচ্ছে কথক দীপ্তেশকেই বলছে অহনারকে ও তার মনে জায়গা দেওয়ার কথা। তাতে গল্পে দেখা যাচ্ছে কথক দুটো সত্তার মাঝখানে মধ্যে দাঁড়িয়ে আছে, মানে কথক আর তার সত্তা, মানে কথকের অবচেতন মন একটা কাঙ্ক্ষিত শরীর চায়, যেটা কিনা অহনা। কথক জানতো এই যে অহনাকে নিয়ে যা ভাবছে সেটা খুব ভুল, কিন্তু তার অবদমিত কাম, বাসনা, উচ্চাকাঙ্ক্ষা, কামনা বাসনায় জর্জরিত যেই মনটা, সেই মনটা কখনোই কথককে মানে ঠিকভাবে এগিয়ে যেতে দেয়নি। কিন্তু কথকের আরেকটা সত্তা, যে কিনা কথক নিজে, সে সবসময় ভাবতো যে না, আমি বোধহয় সেটা ঠিক করছি না। কথকের মনে দেখা যায় যে একটা দোলাচল, একটা দ্বন্দ্ব, মনের মধ্যে নিজের সাথেই নিজের দ্বন্দ্ব। এই বইয়ে কিছু কিছু অংশে এমন কিছু রয়েছে যেখানে দেখা যাচ্ছে কথক রীতিমতো মাঠে নেমে মানে দীপ্তেশের সাথে সম্মুখীন হয়ে অহনার সামনে দীপ্তেশ যে ওর থেকেও মানে কম অংশে জ্ঞানী সেটা প্রমাণ করার জন্য ও উঠে পড়ে লেগেছে। যখন কথক দেখতে পায় যে দীপ্তেশের সাথে অহনার বন্ডিংটা, দীপ্তেশ দাঁড়াতে চলে এসছে, দীপ্তেশ কেন সিগারেট খায় সেটা নিয়ে অহনা প্রশ্ন করছে, তাদের মধ্যে চিঠি আদান প্রদানের ব্যাপারগুলো চলছে, তখন কিন্তু কথক আর থেমে থাকতে পারেনি। তার মনে যে অবদমিত কাম, আকাঙ্ক্ষিত কাম, যেটা কিনা অহনার যেই যৌবন, যেই শারীরিক গঠন, সমস্ত কিছু কথককে এতটাই হৃদয়কাঙ্ক্ষিত করে তুলেছিল যে কথক হয়ে উঠেছিল একটা কামনা বাসনার জর্জরিত পুরুষ। তখন সে ভুলে গেছিল অহনা তাকে জেঠু বলে ডাকে। কথক আবার নিজেও জানে কথকে আরেক সত্তা ওকে বলে দিচ্ছে যে এটা ঠিক নয়, কিন্তু কথক সেটা মানতে নারাজ। এটাই হচ্ছে কথকের এই পরিস্থিতির মধ্যে, ভয়াবহ পরিস্থিতির মধ্যে কথকের মানে একটা দ্বন্দ্ব চলছে, রীতিমতো যুদ্ধ চলছে, নিজের সাথে নিজের যুদ্ধ, নিজের অনুভূতির সাথে নিজের অনুভূতির যুদ্ধ। তখন কথক ঠিক করলো যে না, দীপ্তেশকে এই বাড়িতে আর আসা যাবে না, কারণ কথক ততক্ষণে বুঝে গেছিল যে অহনা আর দীপ্তেশের মধ্যে যে ব্যাপারটা চলছে সেটা শুধুমাত্র পড়াশুনো কেন্দ্রিক নয়, সেটা আরেকটা অন্য কিছু, বা এর থেকেও বেশি কিছু, পড়াশুনো থেকে অফকোর্স এটা বেশি কিছু। তখন কথক কিছু লোক লাগিয়ে দীপ্তেশকে অসুস্থ করে দেওয়ার
বা বলা যেতে পারে দীপ্তেশকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করলো। হ্যাঁ, কথক সফল, দীপ্তেশ একটা পা হারিয়েছে, কিন্তু অহনার মন থেকে তো দীপ্তেশকে কথক সরিয়ে দিতে পারেনি। দীপ্তেশ অহনাকে বিয়ে করে, আমরা লাস্ট পর্যায়ে দেখতে পাই। কিন্তু কথকের মনের যেই কষ্ট বা অনুভূতি, যেই কামনা বাসনা, আমরা যেটাকেই বলি না কেন, সেটা অপূর্ণই থেকে যায়। এটা হচ্ছে আমি গল্পের সার সংক্ষেপটা বলে দিলাম। এবার আসি আমার বইটা পড়ে কি মতামত, বা বইটা পড়ে আমার কতটা ভালো লেগেছে, কোন কোন দিক খারাপ লেগেছে এই বিষয়গুলোতে। প্রথমত গল্পটা পড়ে আমার বেশ ভালোই লেগেছে প্রথম দিকটা, যখন দেখতে পাচ্ছি যে আমার সব থেকে এই অংশটা ভালো লেগেছে, যেটা নিজের সাথেই নিজের দ্বন্দ্ব, আত্মকেন্দ্রিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেটা তমাল বন্দ্যোপাধ্যায় খুব মানে পরিপুষ্টভাবে তুলে ধরেছেন, একদম সূক্ষ্মভাবে। তমাল বন্দ্যোপাধ্যায় যে আরেকটা গল্পের কথা বলেছি আমি, সেটা হচ্ছে মায়া কাজ। তোমরা যদি ওই গল্পের রিভিউ চাও এই ভিডিওটার মতন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি আবার তোমাদেরকে সেই গল্পটাও রিভিউ দিয়ে দেবো এবং গল্পের সার সংক্ষেপটাও তোমাদের বলে দেবো। তো আমি আবার ফিরে আসি এখানে, এই আমরা যেই কথাটা বলছিলাম সেটাই। তো দেখা যাচ্ছে কি, এই যে কথকের যেই আত্মকেন্দ্রিক দ্বন্দ্বটা, এটা এতটাই বলিষ্ঠ করে তুলেছেন লেখক, যা কিনা মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমার দ্বন্দ্ব। মনে হচ্ছে যে কথকের সাথেও যেন আমি এই দ্বন্দ্বে সামিল হয়ে গেছি। আমি চিনি না কথককে, কিন্তু কথকের মনের বেদনাটা আমি বুঝতে পারছি। আমি মানছি এখানে বয়স, তারপর ব্যাকগ্রাউন্ড, সমাজ ম্যাটার করছে, কিন্তু কিছু কিছু সময় কথক এমন কিছু অংশ দেখিয়েছে যেখানে কিনা মনে হচ্ছে যে না, আমার বোধহয় কথকের সাথেই থাকা উচিত। হ্যাঁ, প্রথম দিকে মনে হবে যে হ্যাঁ, কথক ভিলেন এখানে, কারণ কেন কথক চাইছে, ও তো অবশ্যই বয়োজ্যেষ্ঠ মানুষ, কথক কি করে এই কাজটা করতে পারছে, বা ও কি করে অহনাকে এই চোখে দেখতে পাচ্ছে। কিন্তু আমরা যদি এই পর্যায়ে গিয়ে দেখি যে একটা মানুষের মনে অহনার জন্য ওর নিশ্চয়ই আগে থেকেই সেই কামনা বাসনাটা ছিল, বা অন্য চোখে অহনাকে অবশ্যই দেখত। কারণ গল্পের প্রথমেই বলা আছে যে অরুণাভ আর অহনার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। সেটা কিন্তু কথকের চোখে এড়ায়নি, কেউ দেখতে পায়নি সেটা, কিন্তু একমাত্র কথকই সেটা স্পষ্টভাবে দেখতে পেয়েছে। তো আমি এটাই বলতে চাইছি যে আমার এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ, আমার যেটা যেই জিনিসটা একটু একটু নড়বড়ে লেগেছে, বা একটু মনে হচ্ছে যে আমার দিকটা আমি বলছি, আমার মনে হয়েছে যে গল্পটা মাঝখানে একটু ঝিমিয়ে পড়েছিল, যেটা ও তারপর যখন গল্পের পরবর্তী অংশগুলো পড়ছি তখন মনে হচ্ছিল যে মেবি ওই ঝিমানোটার জন্যই গল্পটা এতটা ইন্টারেস্টিং হয়েছে। তো আমার তো বেশ ভালো লেগেছে গল্পটা পড়ে। তোমরা অবশ্যই, যদি এই গল্পটা ভালো লেগে থাকে, তো অবশ্যই তমাল বন্দ্যোপাধ্যায় এই ঘাতক গল্পটা পড়ো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর গল্পটা পড়ে তোমাদের কেমন লাগলো তোমরা যদি পড়ো, আমাকে অবশ্যই জানিও। আর যদি কারোর পড়া হয়ে থাকে সেটাও জানিও, তোমাদের মনের অনুভূতি কি কাজ করছে এই গল্পটা নিয়ে, বা তোমরা যদি আরও কোনো গল্পের রিভিউ নিতে চাও বা রিভিউ জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সেটাও আমি তোমাদের করে দেব। আজকে এই পর্যন্ত এই গল্পটা নিয়ে, পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আমরা আসছি। আজকের জন্য বাই, টাটা। অবশ্যই যাওয়ার আগে বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যেন আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে চলে যেতে পারে। বাই বাই।